কেডিএসএস অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগতম। তো এখন আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস পার্টের স্ট্রেস অ্যান্ড স্ট্রেন মানে পীড়ন ও বিকৃতি পার্টটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা পীড়নটা নিয়ে আলোচনা করব, স্ট্রেস বা পীড়ন। তো প্রথমে আমরা জেনে নেব স্ট্রেস বা পীড়নটা আসলে কী। তো আমি যদি খুব সংক্ষেপেই বলি, একক ক্ষেত্র বলে প্রতিরোধী বলকেই পীড়ন বলে। তো এখন একক ক্ষেত্র বলের প্রতিরোধী বল বলতে কী বোঝাচ্ছে, মনে করলাম আমি এই একটা তলে এই একটা বলক আর কি। তো বলকের আমি এই তলে এখানে এফ বল প্রয়োগ করলাম। যদি এফ বল প্রয়োগ করি এবং এই তলের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এই তলের জন্য পীড়ন, আর যেহেতু আমরা পীড়নকে স্ট্রেস সেহেতু আমরা একে এস দ্বারা প্রকাশ করব। তো এই তলের পীড়ন যদি এস হয়, তাহলে এস সমান হবে কি, আমরা মাত্রই সংজ্ঞা থেকে জানলাম যে প্রতিরোধী বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল। যে তলে আমরা বলটা প্রয়োগ করব ওই তলের ক্ষেত্রফল। তো আমরা এখানে লিখতেছি প্রতিরোধী বল, তাহলে প্রতিরোধী বলটা কি, যে বলটা দিচ্ছি এর রেসপেক্টে এই তলটা যে প্রতিরোধী বলটা দিবে, তাহলে প্রতিরোধী মানে কি রেজিস্টিং ফোর্স, তাহলে এটাকে রেজিস্টিং ফোর্স যদি আমি আর দিই, তাহলে এখানে হওয়ার কথা আর, তাহলে অ্যাকচুয়ালি কী হবে, আর বাই এ হওয়ার কথা। কিন্তু আমার এখানে মনে রাখতে হবে যে আমি যে পরিমাণ বল দিচ্ছি এই তলটা ওই পরিমাণ বল রেজিস্ট করার ক্ষমতা আছে বলেই এখানে আমার এই পীড়নটা তৈরি হচ্ছে। তার মানে আমার এখানে মনে রাখতে হবে নিউটনের সূত্র অনুযায়ী যে এইখানকার প্রযুক্ত বল এবং প্রতিরোধী বল পরস্পর সমান হবে। সেজন্যই আমি এখানে এইটা সমান এখানে হবে এফ বাই এ। তার মানে আমি এখানে পীড়ন সমান লিখতে পারি যে পীড়ন স্ট্রেস এফ সমান এফ বাই এ। এটাই হচ্ছে আমার সেই পীড়নের আদর্শ সূত্র আর কি, যে স্ট্রেস বা পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল। তাহলে প্রতিরোধী বল আর এখানে প্রযুক্ত বলটা সমান হবে, কারণ যে পরিমাণ বল দিব ওই পরিমাণ বলই ওই তল রেজিস্ট্যান্স করবে। এখন যদি আমরা এই পীড়নের এককটা দেখি যে পীড়নের আসলে একক কী আসে, তো আমরা বললাম বল বাই ক্ষেত্রফল। তো আমরা বলের একক জানি দুই প্রকার, অভিকর্ষী একক এবং পরম একক। তো আমরা যদি একটু লিখি এখানে যে অভিকর্ষীয় একক আর একটা কী জানি, পরম একক। তো আমরা জানি যে বলের যে আমরা এই যে অভিকর্ষী একক, এখন যদি আমরা বলের অভিকর্ষী একক দেখি, তো যে এককের ভিতর আমার জি থাকবে না, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিট থাকবে না, সেটা হবে আমার অভিকর্ষী একক, এবং যার ভিতর জি থাকবে সেটা হবে আমার পরম একক। তাহলে আমি যদি প্রথমে পরম এককটা লিখি, তো আমরা জানি বলের পরম একক হচ্ছে নিউটন। নিউটন মানে কি, নিউটন সমান জানি যদি এম কেসে নিউটন হয়, তাহলে এটা সমান কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বললাম যে অভিকর্ষী এককে জি থাকবে না, মানে জি এর ইউনিটটা থাকবে না। ইউনিট মানে কি, এই মিটার পার সেকেন্ড স্কোয়ারটা থাকবে না। তাহলে আমার এর বলের অভিকর্ষী একক হবে কেজি, শুধু কেজি হওয়ার কথা। কিন্তু আমরা কেজি সমান জানি আবার ভরের একক, সেই জন্য আমরা একে শুধু কেজি না লিখে কেজি ওয়েট লিখি। তার মানে আমি জানলাম যে এম কেস পদ্ধতিতে বলের পরম একক নিউটন আর অভিকর্ষী একক হচ্ছে কেজি ওয়েট। এবার আমার এখানে তাহলে আমি বলের একক যদি এম কেসে লিখতে চাই, তাহলে আমি এখানে জানলাম এখন যদি স্ট্রেসের একক বা পীড়নের একক আমি লিখতে চাই, তাহলে বল যদি আমি এম কেসে লিখি নিউটন আর ক্ষেত্রফল তাহলে কী হবে, মিটার স্কোয়ার। তার মানে আমি একক দেখতেছি নিউটন পার মিটার স্কোয়ার। এইবার যদি আমি অভিকর্ষী এককে লিখি, তাহলে হবে কি কেজি আর এখানে মিটার স্কোয়ার। তার মানে এই অনুযায়ী আমার এককের উপর ডিপেন্ড করে ইউনিটটা চেঞ্জ হয়। মূল কথা পীড়নের একক হবে যে আমার এখানে ফোর্স বাই এরিয়া, অলওয়েজ ফোর্স বাই এরিয়া, এইভাবেই আমার এখানে পীড়নের এককটা হবে। এখন আমরা দেখব যে পীড়ন বা স্ট্রেসের প্রকারভেদ, যে কয় প্রকার। তো মাত্র আমরা দেখলাম যে পীড়নের সংজ্ঞাটা কি, যে কোনো ক্ষেত্র বা বস্তু যদি বল প্রয়োগ করি, তাহলে ওই তল প্রতি একক ক্ষেত্র বলে যে প্রতিরোধী বল দেয়, সেটাই পীড়ন। এখন আমরা পীড়নের প্রকারভেদ আমরা এখানে জানবো যে পীড়ন তিন প্রকার। তার মানে পীড়ন আমরা যদি তিন প্রকার লিখি, তার মানে স্ট্রেস এখানে তিন প্রকার হবে। তো আমরা যদি একটু বক্সের মাধ্যমে দেখি, তো প্রথমটা হবে নর্মাল স্ট্রেস, 2 নম্বর শিয়ার স্ট্রেস, 3 নম্বর থার্মাল স্ট্রেস। তার মানে আমরা এখানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মেইনলি যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আসে, তো আমার এই তিনটা পীড়ন দিয়েই আসে। তো আমরা এই তিনটা পীড়ন সম্পর্কে আলোচনা করব। তো তাহলে আমরা জানলাম এখান থেকে পীড়ন কি, নর্মাল স্ট্রেস মানে সাধারণ পীড়ন, শেয়ার স্ট্রেস শেয়ার পীড়ন, আর এটা হচ্ছে থার্মাল স্ট্রেস বা তাপীয় পীড়ন। তো আবার আমরা এখান থেকে জানি যে এই নর্মাল স্ট্রেস আবার দুই প্রকার। নর্মাল স্ট্রেস দুই প্রকার কী কী, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেস আর একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস।
তো আমরা মোটামুটি পীড়নের প্রকারগুলো এই জানলাম যে পীড়ন 3 প্রকার, নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস অ্যান্ড থার্মাল স্ট্রেস। আর আবার নর্মাল স্ট্রেস 2 প্রকার, টেনসাইল স্ট্রেস বা টানা পীড়ন, কম্প্রেসিভ স্ট্রেস বা চাপা পীড়ন। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে পীড়ন 3 প্রকার, যেগুলো আমরা দেখলাম। এইবার আমরা প্রত্যেকটি নিয়ে একটু আলোচনা করবো। যেখানে নর্মাল স্ট্রেস, তো নর্মাল স্ট্রেস সেই জন্য আমরা একে SN দ্বারা প্রকাশ করব, নর্মাল স্ট্রেস। তো আমরা প্রথমেই যে সংজ্ঞা দেখলাম যে একক ক্ষেত্রফলের উপর প্রতিরোধী বলকেই পীড়ন বলে, ওইটাই হচ্ছে আমার নর্মাল স্ট্রেসের সংজ্ঞা। এখন নর্মাল স্ট্রেস আমরা জানলাম 2 প্রকার, টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস। তো এখন যদি আমি প্রথমেই টেনসাইল স্ট্রেসে আসি, তো টেনসাইল স্ট্রেস বলতে কী বোঝায়? যে কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করলে ওই বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিরোধী বল উৎপন্ন হয় সেটাই হচ্ছে আমার টেনসাইল স্ট্রেস। তার মানে কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর যদি টানা বল প্রয়োগ করা হয় তাহলে ওই বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে প্রতিরোধী বল উৎপন্ন হয়, তাহলে এই যদি একটা সেকশন হয়, তাহলে এই বরাবর যদি আমি ফোর্স প্রয়োগ করি এবং এই তলের ক্ষেত্রফল এটা যদি বি হয়, এটা যদি ডি হয়, তাহলে আমরা জানতে পারতেছি যে এই তলের ক্ষেত্রফল হবে বি ইন্টু ডি। তাহলে টেনসাইল স্ট্রেসটা কি? যে এই দৈর্ঘ্য বরাবর আমি যদি বল প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্য বরাবর টানা বল প্রয়োগ করার ফলে এই বস্তু অভ্যন্তরে যে প্রতি একক ক্ষেত্রফল যে বাধা বল উৎপন্ন হবে সেটা হবে আমার টেনসাইল স্ট্রেস। তাহলে এখানে টেনসাইল স্ট্রেস এস যদি আমি টি দ্বারা প্রকাশ করি তাহলে টেনসাইল স্ট্রেস এসটি সমান কী হবে? এফ ভাগ এ ইকুয়াল এফ ভাগ বি ইন্টু ডি। এটাই হচ্ছে আমার টেনসাইল স্ট্রেস। এখন যদি আবার নর্মাল স্ট্রেসের 2 নম্বর টাইপ, সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেস মানে চাপা পীড়ন। তাহলে চাপা পীড়ন, তাহলে এটাকে যদি কম্প্রেসিভ স্ট্রেস তাহলে SC দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তো কম্প্রেসিভ স্ট্রেসের সংজ্ঞাটাও প্রায় সেম, যে কোনো বস্তুর উপর কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর যদি আমরা চাপা বল প্রয়োগ করি তাহলে ওই বস্তুর অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে বাধা বল উৎপন্ন হবে সেটাই হবে আমার কম্প্রেসিভ স্ট্রেস। তা আমরা যদি এরকম একটা বিম সেকশন এঁকে নিই, এরকম একটা বিম সেকশন এঁকে এইবার এই সেকশনের এই দৈর্ঘ্য বরাবর যদি আমি চাপা বল প্রয়োগ করি, উভয় পাশ দিয়ে চাপা বল প্রয়োগ করি, তাহলে যেহেতু এইটা দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করছি, এই তাহলে ক্ষেত্রফল যদি আমি ধরি, তাহলে মাত্রই বললাম যে কোনো সেকশনের দৈর্ঘ্য বরাবর যদি চাপা বল প্রয়োগ করি তাহলে ওই সেকশন অভ্যন্তরে প্রতি একক ক্ষেত্রফলে যে বাধা বল উৎপন্ন হবে সেটা হবে আমার কম্প্রেসিভ স্ট্রেস। তাহলে এসসি সমান এখানে কী হবে? এফ বাই এ। এটাই হবে আমার কম্প্রেসিভ স্ট্রেসের সূত্র। এখন আমরা দেখব শিয়ার স্ট্রেস বা শিয়ার পীড়ন। তো আমরা জানি শিয়ার মানে কি? ছিঁড়ে যাওয়া বা ভাগ হয়ে যাওয়া। তো আমি যদি বিম সেকশনের কথা চিন্তা করি তো আমার বিম কখন তো ছিঁড়তে পারবে না, অবশ্যই সেটা ভাগ হয়ে যাবে। তো আমার যে বলের জন্য বিম সেকশনটা ভাগ হয়ে যাবে তাহলে ওই ভাগে যাওয়াকে প্রতিরোধ করার জন্য বিম সেকশনে যে পীড়ন সৃষ্টি হবে সেটা হবে আমার শিয়ার পীড়ন বা শিয়ার স্ট্রেস। তো আমি যদি একটু একটু দেখি যে এই যদি একটা আমি বিম সেকশন আঁকি, এইবার সেই একই কন্ডিশন যে আমি যদি এর এই দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করি, তো এবার আমাকে দেখতে হবে যে কোন এই বিমের কোন সেকশনটা বা কোন অংশটা ভাগ হয়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়ার জন্য উপকরণ হচ্ছে। তো আমরা দেখছি যেখানে যেহেতু এখানে জয়েন্ট আছে, তোমার এই যে সেকশনটা এই টানা বল প্রয়োগ করার ফলে ছিঁড়ে যেতে বা ভাগ হয়ে যেতে পারে। তো এখন আমি এটুকুর প্রস্থ যদি বি ধরি আর এটুকু যদি আমি এক্স ধরি, তাহলে এই যতটুকু অংশ কেটে বা ছিঁড়ে যেতে পারে তাহলে ওইটুকুর ক্ষেত্রফল এখানে কি হবে? এখানে হবে হচ্ছে বি ইন্টু এক্স। তাহলে যেহেতু আমার এই বিমের এই দুইটা বিমের জয়েন্টের এই অংশটা ছিঁড়ে যেতে পারে বা কেটে যেতে পারে বা আলাদা হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, তাহলে এই পোর্শনেই আমার শিয়ার স্ট্রেসটা উৎপন্ন হবে। তার মানে এখানে শিয়ার স্ট্রেস এস এর সমান কী হবে? এফ বাই এ অথবা এফ বাই বি ইন্টু এক্স। তো এখান থেকে আমরা একই সাথে দেখতে পারি যে এই সেকশনে আবার এখানে নর্মাল স্ট্রেসও উৎপন্ন হচ্ছে। কোথায়? এই যে যেখানে বল প্রয়োগ করছি এখানে আবার একটা নর্মাল স্ট্রেসও উৎপন্ন হবে। তাহলে এই তলের ক্ষেত্রফল যদি আমার এ প্রাইম হয় তাহলে এখানে নর্মাল স্ট্রেস এস এন হবে এফ ভাগ এ প্রাইম। তো আমরা এখান থেকে একটা জিনিস বুঝতে পারি যে আমার এই শিয়ার স্ট্রেস এই সেকশনের প্যারালালি উৎপন্ন হবে এবং নর্মাল স্ট্রেসের এই সেকশনের পারপেন্ডিকুলারলি মানে এই যে লম্বভাবে উৎপন্ন হবে। যেহেতু 90 ডিগ্রি হয় বলটা, তাহলে লম্বভাবে উৎপন্ন হবে। তার মানে যে বল যে আমার বিম সেকশনে যে বলের জন্য বিম
ভাগ হয়ে যাওয়া বা আলাদা হয়ে যেতে চাইবে বা ছিঁড়ে যেতে চাইবে, ওই প্রতি একক ক্ষেত্রফলে ওই ভাগ হয়ে যাওয়াকে প্রতিরোধ করার জন্য যে পীড়নের সৃষ্টি হবে সেইটা হবে আমার শিয়ার স্ট্রেস বা শিয়ার পীড়ন। তাহলে আমরা এখান থেকে শিয়ার পীড়নের সূত্রটা পেয়ে গেলাম। এখন আমরা থার্মাল স্ট্রেস বা তাপীয় পীড়নটা দেখব। তো তাপীয় পীড়নটা কীভাবে উৎপন্ন হয়? তো মনে করলো আমার যেসব অংশ আমার একটা হচ্ছে কাঠামোর, বিশেষ করে যেসব অংশ সরাসরি আবহাওয়ার সংস্পর্শে থাকে সেই সব অংশে আমার এই থার্মাল স্ট্রেসগুলো মেইনলি উৎপন্ন হয়। তো মনে করলাম আমার এই একটা আমার কনক্রিটের সেকশন বা বিম সেকশন যেটাই বলি, তো এই সেকশনটা T1 তাপমাত্রায় এটা কোনো রকম এতে স্ট্রেস সৃষ্টি হবে না, এতে কোনো রকম কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না। কিন্তু মনে করলাম তাহলে এই T1 তাপমাত্রাটা 24 ডিগ্রি সেলসিয়াস, এইটার জন্য আদর্শ তাপমাত্রা, যে এই তাপমাত্রায় এতে কোনো স্ট্রেস উৎপন্ন হবে না, কোনো বিকৃতি হবে না, স্বাভাবিক অবস্থায় থাকবে। কিন্তু গরমের সময় আমরা জানি যে তাপমাত্রা বৃদ্ধি পায়, সেটা আমি ধরলাম T2 যদি হয় 32 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমার হট ওয়েদারে। আবার যখন কোল্ড ওয়েদার থাকে, কোল্ড ওয়েদারে যদি আমার এই তাপমাত্রা T3 ধরলাম, এটা মনে কর অনেক সময় 15 ডিগ্রি সেলসিয়াসও হইতে পারে। তাহলে এই যে তাপমাত্রা যে তারতম্য, এই তারতম্যের জন্য আমার এই আমাদের বিম সেকশন হোক, কনক্রিট বা কলাম সেকশন হোক, তো আমাদের এই স্ট্রাকচার সেকশনে এক ধরনের পীড়ন উৎপন্ন হয়। সেই পীড়নটাকে আমরা বলতেছি থার্মাল স্ট্রেস বা তাপীয় পীড়ন। তাহলে আমি যদি এই সেকশনের দৈর্ঘ্য ধরি L, তাও আর এবং এই সেকশনের বা এই যে পদার্থ দিয়ে এই সেকশনটা তৈরি, সেই সেকশনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক যদি ধরি আলফা, তাহলে এই সেকশনের এই তাপমাত্রা তারতম্যের জন্য পীড়ন হবে, যেহেতু থার্মাল পীড়ন সেহেতু ST, পীড়ন হবে E আলফা ডেল টি। এই ডেল টিটা হবে হচ্ছে তাপমাত্রা। এবার আমরা যদি দেখি এখানে ইটা কি, ইটা হচ্ছে এই উক্ত সেকশনের মডুলাস অফ ইলাস্টিসিটি, মডুলাস অফ ইলাস্টিসিটি, যার এককটা যদি আমি এমকেসে লিখি নিউটন পার মিটার স্কোয়ার বা কেজি পার মিটার স্কোয়ার হইতে পারে। এখানে আলফাটা হবে কোএফিসিয়েন্ট তাপীয় প্রসারণ গুণাঙ্ক, এর ইউনিটটা হবে পার ডিগ্রি সেলসিয়াস অর পার ডিগ্রি কেলভিন। এবার এই ডেল টিটা হবে তাপমাত্রার পার্থক্য বা ডিফারেন্ট অফ টেম্পারেচার। তো এখানে যদি আমি T1 আর T2 এর ভিতর কম্পেয়ার করি, তাহলে T1 T2, তার মানে এখানে বড়টা থেকে ছোটোটা বিয়োগ হবে। তো এটা যখন আমার কেটে যাবে, তো আলটিমেটলি আমার পীড়নের কেটে আসবে। তার মানে আমরা জানতে পারলাম তাপীয় পীড়নের সূত্র ST = E আলফা ডেল টি, এটা হচ্ছে আমার তাপীয় পীড়নের সূত্র।